ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেছো, তোমাদের বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের যে সকল প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেই সকল প্রশ্নগুলি নিয়ে এই বই থেকে আজকে সমাধান করার চেষ্টা করব। তোমাদের যে মূল বইটি রয়েছে, ইতিমধ্যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে সকল প্রশ্নগুলি পরীক্ষায় এসে থাকে তার সাজেশন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয়ের সাজেশন দেওয়া হবে। যারা এই রসায়নে যারা দুর্বল রয়েছে, তোমাদের জন্য খুব সহজভাবে প্রশ্ন এবং উত্তর সহকারে, ব্যাখ্যা সহকারে ইনার লার্নিং হোম থেকে তোমাদের শেখানো হবে। যারা দুর্বল রয়েছে, তোমরা ইনার লার্নিং হোমের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বিষয়সমূহেরও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের সাজেশন দেওয়া হবে। প্রথমে সূচিপত্র। এখানে প্রথম অধ্যায় রসায়নের ধারণা। এই পাঠটি থেকে মূলত উচ্চতর দক্ষতা প্রয়োগ কিংবা অনুধাবন প্রশ্ন আসে না পরীক্ষায়। সাধারণত আংশিক কিছু জ্ঞানমূলক প্রশ্ন আসে থাকে, যার কারণে এই প্রশ্নটি, এই অধ্যায়টি সবসময় আনকমন থেকে যায়। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত যে প্রশ্নগুলো এসে থাকে সেটিও জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন আসে। সেখানেও প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য কোনো প্রশ্ন আসেনি। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। আমরা প্রথমে জানতে হবে পদার্থ কী। পদার্থ হচ্ছে যার নির্দিষ্ট ভর আছে, ওজন আছে এবং স্থান দখল করে তাকে পদার্থ বলে। পদার্থের অবস্থা। পদার্থ হচ্ছে তিন প্রকার, সাধারণত কঠিন, তরল এবং বায়বীয়। এবং তাছাড়াও আরেকটি পদার্থ রয়েছে, সেটি হচ্ছে প্লাজমা। প্রথমে আমরা জানব যে কঠিন পদার্থ কী। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন থাকে কঠিন পদার্থ বলে। যেমন মার্বেল, পাথর, শিলা, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তারপর হচ্ছে তরল পদার্থ কী। তরল পদার্থ কাকে বলে? তরল পদার্থ নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, তাকেই তরল পদার্থ বলে। যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার ধারণ করে সাধারণত তরল পদার্থ। তরল পদার্থের মধ্যে রয়েছে তেল, গ্যাস, পানি ইত্যাদি। তারপর রয়েছে গ্যাসীয় অথবা বায়বীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ কি? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, আমরা জানি গ্যাসীয় পদার্থের ভর আছে কিন্তু কোনো আকার কিংবা আয়তন কোনোটি নেই। যখন যে স্থানে রাখা হয় গ্যাসীয় পদার্থ সেটি সম্পূর্ণ জায়গাকে দখল করে নেয়, যার কারণে গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার কিংবা আয়তন নেই। গ্যাসীয় পদার্থের মধ্যে যে সকল পদার্থ রয়েছে বিভিন্ন প্রকারের গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে। আমরা দেখব এখন কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব কাকে বলে বা কণার গতিতত্ত্ব কী? কণার গতিতত্ত্ব হচ্ছে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমরা জানি প্রত্যেকটি পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। এই সকল কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাতে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। আমরা জানি প্রত্যেকটি পদার্থের কণিকা একটি একটিকে আকর্ষণ করে এবং তাদের আকর্ষণ মাত্রা যখন খুব কাছাকাছি থাকে তখন সেটিকে আমরা বিবেচনা করি কঠিন পদার্থ, এবং যখন কণাগুলো কিছুটা দূরে সরে যায় তখন সেটাকে বলা হয় তরল পদার্থ, এবং যখন পদার্থের কণাগুলো একটা থেকে একটা নির্বিচ্ছিন্নভাবে অনেক দূরে অবস্থান নেয় তখন তাদেরকে বলা হয় সাধারণত গ্যাসীয় পদার্থ। তো কণার গতিতত্ত্ব কি, এই প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। এখান থেকে এই যে এখানে দেখানো হয়েছে চিত্রে, এটি কঠিন পদার্থ, এটার কণাগুলো খুব কাছাকাছি। এটি তরল পদার্থ, এটার কণাগুলো কিছুটা দূরে।
এইভাবে 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 এই যে কিছুটা দূরে থাকবে এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো একদম নির্বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাকে আমরা বলবো গ্যাসীয় পদার্থ। তো এই গতিশক্তির মাধ্যমে সাধারণত যদি আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা হয়, সেটাকে বলা হয় কণার গতিতত্ত্ব। তারপর রয়েছে ব্যাপন। ব্যাপন কি? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ব্যাপন পরীক্ষায় এসে থাকে, জ্ঞানমূলক প্রশ্নে আসে এবং অনুধাবন প্রশ্নেও এসে থাকে। ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। ব্যাপন প্রক্রিয়াটি হচ্ছে ছড়িয়ে পড়া। যে কোনো মাধ্যমে, কঠিন, তরল অথবা গ্যাসীয় মাধ্যমে যদি কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, তাকে বলা হয় ব্যাপন। ব্যাপনের অনেকগুলো উদাহরণ রয়েছে। আমরা প্রথমে যদি একটি চিন্তা করি, যেমন ঘরের এক কোণে কোনো একটি সুগন্ধের শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে, এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। সাধারণত ঘরের আমরা যখন রুম স্প্রে ইউজ করি, আমরা এক জায়গায় সাধারণত রুম স্প্রেটা স্প্রে করে থাকি এবং পুরি সম্পূর্ণ ঘরটিতে ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে পড়াটা, সেটি হচ্ছে ব্যাপন। তাছাড়া ঘরের এক কোণে যদি আমরা একটি কাঁঠাল রেখে দিই, কাঁচা কাঁঠাল, কিছুদিন পর দেখা যাবে সেটি পেকে সেখান থেকে সম্পূর্ণ রুমটিতে কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়েছে, সুগন্ধ ছড়িয়ে পড়েছে, সেটিও ব্যাপন প্রক্রিয়ায়। তাছাড়া রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গনেট, তারপর রয়েছে নীলের দ্রবণ। এক গ্লাস পানিতে কিছু নীলের দ্রবণ যদি আমরা সেটাতে দিয়ে দিই, দেখা যাবে সেই দ্রবণগুলো সম্পূর্ণ পানিতে মিশে যাচ্ছে। তো সেগুলোই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। কোনো পদার্থের ছড়িয়ে পড়তে সময় কম লাগলে ওই পদার্থের ব্যাপন হার বেশি। যে পদার্থটি ছড়িয়ে পড়তে সময় কম লাগবে, ওই পদার্থের ব্যাপন হার বেশি, এবং কোনো পদার্থ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার কম। সাধারণত আমরা যদি চিন্তা করি, একটি রুম স্প্রে করার সাথে সাথে সেটি কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাহলে সেটির ব্যাপন হার বেশি। তাছাড়া যখন আমরা এক গ্লাস পানিতে নীলের দ্রবণ দিব, তখন সেটি একটু সময় নিয়ে সম্পূর্ণ পানিটিতে মিশে যাবে এবং সে কারণে সেটির ব্যাপন হার কম। এখানে অনেকগুলো পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলি এখানে রয়েছে, প্রত্যেকটি পরীক্ষা আশা করি তোমরা উদাহরণগুলো পড়লেই বুঝতে পারবা। উপরে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেই অনুসারে এখানে প্রত্যেকটি উদাহরণের সমাধান পেয়ে যাবা। তারপর হচ্ছে নিঃসরণ। নিঃসরণ কি? নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। অর্থাৎ কোনো উচ্চচাপ থেকে যদি কোনো গ্যাস নিম্নচাপের দিকে বেরিয়ে আসে, তাহলে সেটাকে বলা হয় নিঃসরণ। যেমন আমরা যখন একটি বেলুন ফুলিয়ে নিই, সেটির মধ্যে যখন সময় বাতাস থাকে, তখন সেটিকে যখন সময় আমরা কোনো কিছু দিয়ে ছিদ্র করি, তখন সেটি খুব দ্রুত দেখা যাচ্ছে বেলুনটিকে একদম ছিঁড়ে খুব শব্দ করে সেটি বেরিয়ে আসে। অর্থাৎ এই বেলুনের ভিতরে যে গ্যাসটুকু রয়েছিল, সেই গ্যাসের অনেক চাপ রয়েছে, যার কারণে সেটি খুব দ্রুত বেরিয়ে আসছে। তাছাড়া তোমাদের অনেকের বাসা বাড়িতে বিভিন্ন গ্যাস সিলিন্ডার রয়েছে। এই গ্যাস সিলিন্ডারগুলো সাধারণত উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বেরিয়ে আসে, অর্থাৎ খুব শব্দ করে করে বেরিয়ে আসে। তোমাদের যাদের বাসায় গ্যাস সিলিন্ডার রয়েছে, তোমরা সেটিকে অন করে দেখে নিবা যে সেটি অন করার পরে একটি শব্দ করে সেখান থেকে দ্রুত গতিতে
গ্যাস বেরিয়ে আসছে। তো গ্যাসটি সাধারণত সেটির ভিতরে চাপ থাকার কারণে বেরিয়ে আসে। এ কারণেই বলা হয়েছে যে সরু ছিদ্রপথ, কোনো সরু ছিদ্রপথ দিয়ে যদি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে কোনো পদার্থ বেরিয়ে আসে তাহলে সেটাকে বলতে পারি আমরা নিঃসরণ। তাছাড়া রয়েছে আরও বিভিন্ন প্রকার সিএনজি। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ আমরা বিভিন্ন গাড়িতে যে গ্যাসটি ব্যবহার করে থাকি সেটিকে বলা হয় সিএনজি। তো সেই গাড়িতে গ্যাস ব্যবহার করার যে সিলিন্ডার রয়েছে সেটিও নিঃসরণ প্রক্রিয়ায় ইঞ্জিনে সরবরাহ করে থাকে, এবং যার কারণে সেই সিএনজিগুলাও অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সের যে সিলিন্ডার রয়েছে সেটিও কিন্তু নিঃসরণ প্রক্রিয়া বেরিয়ে আসে। তাছাড়া রয়েছে আরও, তোমরা অনেকেই দেখবা গ্যাস লাইট যে গ্যাস থাকে সেটিকে যখন সময় চাপ দেওয়া হয় সেটি থেকেও গ্যাস বেরিয়ে আসে, অর্থাৎ সেটির ভিতরে চাপ থাকার কারণে সেটি বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ আমাদের নিঃসরণটি বুঝতে গেলে আসলে বুঝতে হবে যে নিঃসরণ জিনিসটা আসলে কি। নিঃসরণ হচ্ছে অধিক চাপ থেকে নিম্ন চাপের দিকে যদি সজোরে কোনো পদার্থ বেরিয়ে আসে তাহলে সেটিকে আমরা নিঃসরণ বলতে পারি। বেপন ও নিঃসরণ মূলত একই ঘটনা, এদের মূল পার্থক্য হলো বেপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। বেপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই, কারণ চাপ যখন সময় থাকবে চাপের উপর ভিত্তি করে বেপনটি ছড়িয়ে পড়বে, কিন্তু নিঃসরণে কিন্তু সরাসরি চাপের প্রভাব রয়েছে। বেপনের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থের মাধ্যমে ছড়িয়ে সরু ছিদ্রপথে দিয়ে সজোরে পাত্র থেকে বের হয়ে আসে। রান্নার কাজে জ্বালানি গ্যাস হিসেবে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। আমরা যদি সিলিন্ডার গ্যাসের মুখ করে দিই এবং আগুন না ধরাই তবে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্রপথে গ্যাস বের হয়ে আসবে, অর্থাৎ সেক্ষেত্রে নিঃসরণ ঘটনা ঘটে। তো এখানে যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলোই তোমরা আশা করি নিঃসরণ কী সেটাও বুঝতে পেরেছ। এখন আমরা দেখব এই পাঠ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, যেটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, মোমবাতির জ্বলন এবং মোমের তিন অবস্থা। আমরা জানি পদার্থের তিন অবস্থা: কঠিন, তরল এবং গ্যাসীয়। এখানে যে মোমটি রয়েছে সেই মোমটিরও তিনটি অবস্থা রয়েছে: কঠিন মোম, তরল মোম এবং এখানে দিশলাইয়ের যে আগুন দেওয়ার ফলে মোমটি যখন সময় দহন হচ্ছে বা জ্বলছে তখন তা থেকে কিন্তু মোমগুলো উড়ে যাচ্ছে, এটা হচ্ছে মোমের গ্যাসীয় অবস্থা। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। মোমের জ্বলনে আমরা মোমের কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থায় দেখতে পাই। মোমের মধ্যে একটি সুতা থাকে। আমরা যখন সময় সাধারণত মোম জ্বালাই তখন মোমের কঠিন অবস্থা নিচের অংশ থাকে এবং যেখানে জ্বলে সেখানে তরল অবস্থা থাকে, এবং সেখান থেকেই মোমটি গ্যাসীয় অবস্থা হয় আগুনের তাপে। এ সুতাতে আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে পরিণত হয়। ওই তরল মোম আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়, অতএব ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো, তাপ উৎপন্ন করে। তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন, তরল, গ্যাসীয় তিনটি অবস্থারই অস্তিত্ব পাওয়া যায়। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে মোমের জ্বলনে পদার্থের কী ধরনের পরিবর্তন হয়। আমরা জানি পদার্থের পরিবর্তন সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে ভৌত পরিবর্তন, একটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কি? ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় না এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে মোমের জ্বলনে আমরা সাধারণত এখানে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটি অবস্থায় পাই, এটা হচ্ছে মোমের ভৌত পরিবর্তন। কিন্তু তাছাড়াও এখানে মোমের জ্বলনে সাধারণত তাপের প্রভাবে মোমের কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটি অবস্থায় অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু তাপের প্রভাবে এখানে দেখা যাচ্ছে
অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে, যেটি সম্পূর্ণ একটি আলাদা এবং নতুন বৈশিষ্ট্য মোমের জ্বলনে, যার কারণে মোমের জ্বলনে রাসায়নিক এবং ভৌত উভয় ধরনের পরিবর্তন ঘটে থাকে। এখন আমরা দেখব গলন এবং স্ফুটন কি। গলন এবং স্ফুটন এটি পরীক্ষায় এসে থাকে সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে। তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। এই যে আর গলন হচ্ছে তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় গলন। ঠিক আছে, এটি মুখস্থ করে নিবা, এটি সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে। এখানে রয়েছে কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি। এগুলা সাধারণত এখান থেকে আর কিছু আসে না বোর্ড পরীক্ষায়। আমরা এখন দেখব পাতন ও ঊর্ধ্বপতন। এখান থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। পাতন এবং ঊর্ধ্বপতন কি? পাতন এবং ঊর্ধ্বপতন কি? কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এখান থেকে পাতন, ঊর্ধ্বপাতন এবং বাষ্পীভবন এই প্রশ্নগুলি এসে থাকে। তাহলে আমরা এখানে দেখলাম সাধারণত বাষ্পীভবন এবং ঊর্ধ্বপাতন কাকে বলে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলি এগুলো সাজেশনে দেওয়া আছে, তারপরও এখানে দেখিয়ে দিচ্ছি যাতে এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। পাতন কি? পাতন হচ্ছে সাধারণত কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় পাতন। তাহলে পাতন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, এখান থেকে এই প্রশ্নগুলি থেকে জ্ঞানমূলক প্রশ্নে আসে। এখন আমরা দেখব ঊর্ধ্বপাতন যে রয়েছে তার মধ্যে ঊর্ধ্বপাতী পদার্থগুলো কী কী রয়েছে। নিশাদল NH4Cl, কর্পূর C10H16O, ন্যাপথালিন C10 অ্যাসিড, কঠিন কার্বন ডাইঅক্সাইড CO2, আয়োডিন I2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলোকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়। এই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতী পদার্থ। এখান থেকে সাধারণত যে কোনো একটি পদার্থ দিয়ে তোমাদের বলতে পারে যে নিশাদলকে ঊর্ধ্বপাতী পদার্থ বলা হয় কেন, কর্পূরকে ঊর্ধ্বপাতী পদার্থ বলা হয় কেন, এভাবে যে কোনো একটিকে দিয়ে বলতে পারে যেটি ঊর্ধ্বপাতী পদার্থ বলা হয় কেন। অথবা এই নিশাদল, কর্পূর, আয়োডিন, কার্বন ডাইঅক্সাইড তাদের যে রাসায়নিক সংকেত রয়েছে সেই সংকেতগুলো দিয়ে অনেক সময় প্রশ্ন আছে, যেমন CO2কে ঊর্ধ্বপাতী পদার্থ বলা হয় কেন। আমরা সেটি বুঝলাম যে ঊর্ধ্বপাতী পদার্থ বলা হয় কারণ সেগুলো কঠিন পদার্থ সাধারণ অবস্থা থাকে এবং এগুলোকে তাপ দিলে সেগুলো তরলে পরিণত হয় না, সেগুলো সরাসরি বাষ্পে পরিণত হয়, যার কারণে সেগুলোকে বলা হয় কি ঊর্ধ্বপাতী পদার্থ। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এই যে এটা দেখে নেবা। যেমন একটি বিকারে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ নাও। আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটি লবণ। এর খোলা মুখ একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দাও, তার উপর একটা কাঁচের ঢাকনা দিয়ে দিতে হবে। কাঁচের ঢাকনার উপর কিছু বরফ রাখো, কিছু ঠান্ডা বরফ দিতে হবে। এরপর ধীরে ধীরে বিকাটিতে তাপ প্রদান করো, অর্থাৎ তার নিচে কিছু তাপ দিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, তাপ প্রদানে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে, অর্থাৎ এই কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডগুলো গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে। সেটি উপরে উঠে ঢাকনায় গিয়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হয়েছে। অর্থাৎ আমরা জানি সাধারণত লবণে আয়োডিন থাকে, এই লবণগুলোকে তাপ দেওয়ার ফলে সেগুলো বাষ্পিত হয়ে যাবে এবং সেখান থেকে যে আয়োডিনটা রয়েছে সেটা তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কাচের মধ্যে যে জমাট বাঁধবে এবং কঠিন আয়োডিনটি আলাদা হয়ে যাবে। এখানে এই উদাহরণটা এটাকেই বোঝানো হয়েছে। কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি ঊর্ধ্বপাতী পদার্থ মিশ্রিত থাকলে ওই ঊর্ধ্বপাতী পদার্থকে মিশ্রণ থেকে পৃথক করা যায়।
যেমন নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকলে ঊর্ধ্বপাতন পদ্ধতির মাধ্যমে নিশাদলকে পৃথক করা যাবে। কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থের তাপ প্রয়োগ করতে থাকলে ঊর্ধ্বপাতী পদার্থ সহজেই বাষ্পিত হয়। ঊর্ধ্বপাতী যে পদার্থটি থাকবে সেটি সহজেই সেটার মধ্যে তাপ প্রদান করলে সেটি বাষ্পিত হবে। আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতী পদার্থ, যেটি কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি। আয়োডিন হচ্ছে একটি ঊর্ধ্বপাতী পদার্থ, কাজে ওই আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজেই বাষ্পিত হয়। ওই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিন পরিণত করা যায়। আবার বালি এবং গ্লুকোজের মিশ্রণের মধ্যে কোনো ঊর্ধ্বপাতী পদার্থ নেই। বালি এবং গ্লুকোজের মধ্যে কোনো ঊর্ধ্বপাতী পদার্থ নেই, কাজেই তাপ প্রয়োগ করে বালি এবং গ্লুকোজের মিশ্রণ থেকে বালি এবং গ্লুকোজকে আলাদা করা সম্ভব নয় এবং এটা করা যাবে না। বালির সাথে যে কোনো ধরনের মিশ্রণকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। আমাদের দ্বিতীয় অধ্যায়টি সম্পূর্ণ শেষ হয়েছে। আগামী পর্বে আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। আগামী পর্বটি পেতে ইন লার্নিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।